সেদান জুসে 62 জন মারা গেল, মৃত্যুবরণ করলো। এইভাবে একটা ঘটনার পরে আরেকটা ঘটনা যখন আসে, আগের ঘটনাটা আমরা স্বাভাবিক কারণে একটু ভুলে যাই, মনে রাখতে পারি না। প্রতিটি ঘটনাই মারাত্মক এবং সিভিয়ার ঘটনা এগুলো। রানা প্লাজার ঘটনার দিন এই 11 তলা ভবনটি, এটি রাজুক অননুমোদিত একটি বিল্ডিং ছিল। এই বিল্ডিং এর মধ্যে 6টা গার্মেন্ট ছিল এবং এই বিল্ডিং এর কাঠামো ছিল দুর্বল। বিল্ডিংটা নির্মাণ করেছে যেখানে সেই জায়গাটার পাইলিংও ছিল একটি লোনের মধ্যে, এবং সেই ফ্যাক্টরিগুলির ভিতরে প্রত্যেকটা ফ্লোরে ছিল জেনারেটর, যার কারণে আমরা ওই আগের দিন ফাটল হলো, কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদেরকে কাজ করতে বাধ্য করলো। এবং গার্মেন্টসগুলোতে আমরা যে বলি এটা গার্মেন্টস না, গার্মেন্টস কারখানা না, এগুলি হলো একটা জেলখানা। অনেক অনেক সময় এটা মৃত্যুপুরী। দুর্ঘটনা সারা পৃথিবীতে যে কোনো ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে, কিন্তু দুর্ঘটনা ঘটলে এর থেকে অনেক সতর্ক হওয়া দরকার, যেন পরবর্তী পর্যায়ে এই দুর্ঘটনাগুলি না ঘটে। আমি সেই বিষয়টা পরে আসতেছি, কিন্তু মূল কথাটা হচ্ছে এই দুর্ঘটনায় 1137 জন আমরা শুনেছি। এর মধ্যে যেদিন ঘটনা ঘটেছে, ভবনটা ধসেছে, ওই দিনেই ঘটনাস্থলে 844 জন মানুষ, শ্রমিক একসাথে মৃত্যুবরণ করেছে, ভবন চাপায় মৃত্যুবরণ করেছে। 884টা লাশ এই দিন, আজকের দিন এদেরকে উদ্ধার করা হয়েছে এই 24শে এপ্রিল। এবং পরবর্তী পর্যায়ে আরো 2 জন মৃতদেহ উদ্ধার হলো, 846টি মৃতদেহ। এর মধ্যে জুরাইন কবরস্থানে 291 জনকে দাফন করা হলো, কারণ তাদের আইডেন্টি নাই, তারা কে তাদের কোনো পরিচয় নাই, পরিচয়বিহীন এদেরকে দাফন করা হলো। 291 জনের মধ্যে 206 জনকে ডিএনএ টেস্ট করে এদের পরিবারের সাথে ম্যাচিং করে তাদের মরদেহ ফেরত দেওয়া হয়েছে। এখনো অশনাক্ত মৃতদেহ আছে 85টি। এটা কার মৃতদেহ এখনো পর্যন্ত এটা ফাইন্ড আউট হয় নাই। সব মিলে 1137 জনের মৃত্যু হয়েছে, এবং এই মৃত্যুর পরে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের অবস্থাটা আরো খারাপ। এই শ্রমিকদের মধ্যে 2438 জন জীবনের তরে চিরতরে তারা পঙ্গু হয়ে গেছে। 1137 জনের মৃত্যু হয়েছে, আর 2438 জন চিরপঙ্গু হয়ে গেছে। এদের মধ্যে 430 জন শ্রমিকের মাথায় গুরুতর আঘাত পেয়ে তারা এখন ট্রমাতে, তারা ভালো মন্দ বোঝে না, তারা এখন প্রায় মানসিক রোগী। তার মধ্যে 363 জন শ্রমিক পায়ে গুরুতর আঘাত পেয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে। 299 জন শ্রমিকের হাত ভেঙে গেছে। 205 জন শ্রমিকের বুকের পাঁজর ভেঙে গেছে। 140 জন শ্রমিকের মেরুদণ্ড ভেঙে গেছে। 268 জন শ্রমিক এই ঘটনায় মানসিক অসুস্থ হয়ে পড়েছে। এইভাবে 2438 জন শ্রমিক, এখন এর মধ্যে অনেকে মৃত্যু হয়েছে। তাহলে শুধু মৃতর সংখ্যা গণলে চলবে না। 1137 জন মৃত হয়েছে, আর 2438 জন তারা চিরপঙ্গু হয়ে গেছে। প্রায় 3500 শ্রমিক এই দুরবস্থায় পড়েছে, মৃত্যু সহ। আমাদের প্রশ্নটা হচ্ছে, অনেক নেতৃবৃন্দ বক্তা বলেছে, আজকে আমাদের সাভার রানা প্লাজায় আমরা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ হয়েছে, বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ সংগঠন গিয়েছে,
প্রতি বছরে আমরা এই অনুষ্ঠানটা করি রানা প্লাজার সামনে। আর বিকালে আজকে আমরা নারায়ণগঞ্জে ওই নিহত আহতদের স্মরণে আমাদের এই সমাবেশ। একটা প্রশ্ন সবাই বলেছে 13 বছর হয়ে গেল, এত বড় একটা ঘটনা যেখানে 1137 জন মানুষের মৃত্যু, 2438 জন চিরপঙ্গু, এই ঘটনার বিচার কি হলো 13 বছরে? কেন বিচার হয় নাই? এই ঘটনায় বিচার যে হয় নাই এটাই প্রমাণ করে কোন কলকারখানায় শ্রমিকের মৃত্যু হলে তার বিচার পাওয়া যায় না। কারণ এই শ্রমিকদের এই আইন প্রমাণ করে, বাংলাদেশের আইন, প্রচলিত আইন, যে প্রচলিত আইনে এত বড় মৃত্যু হলে তার বিচার করা সম্ভব না। যদি বিচার করা সম্ভব হতো, এটা তো একটি পৃথিবীব্যাপী শিহরিত আলোচিত ঘটনা। এই আলোচিত ঘটনার বিচার হয় নাই কারণ এই যে আইন, আমাদের যে বাংলাদেশ পেনাল কোড, এই শাস্তি, এই আইন যখন তৈরি হয়েছে তখন যারা আইন প্রণয়ন করেছেন তাদের মাথায় এটা ছিল না, ধারণা ছিল না যে একজন ব্যক্তির কারণে যদি কোনো মানুষ একজনকে খুন করে, পঙ্গু করে, তার যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি আইন আছে। কিন্তু একজন মানুষের কারণে বা কতিপয় মানুষের কারণে যদি শত সহস্র মানুষের মৃত্যু হয়, পঙ্গু হয়, তার জন্য কি আইন? এই ধারণা ছিল না। এবং শিল্পে যদি এরকম ঘটনা ঘটে তার পরিণতি কি হবে? এই জন্য যেভাবে বাংলাদেশের নারী শিশু নির্যাতন আইনের দমনের জন্য আইন আছে, স্পেশাল আইন, অস্ত্র আইন, এসিড নিক্ষেপ আইন, এইরকম ভাবে কোন শিল্প কারখানায় যদি কোনো শ্রমিকের প্রাণহানি ঘটে, মৃত্যু হয়, তাহলে তার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল আইন তৈরি করে স্পেশাল ট্রাইব্যুনাল আদালত এবং বিচারক নিয়োগ করতে হবে। এই বিচারক নিয়োগ না হওয়ার কারণে, এই নতুন আইন তৈরি না হওয়ার কারণে প্রচলিত আইনে এই বিচার করা সম্ভব হয় নাই। 13 বছর আজও বিচার হয় নাই। জানি না আর কয় বছর লাগে বিচারের জন্য। আমরা তো প্রতি বছর আমরা দাবি তুলছি রানা প্লাজা হত্যার বিচার চাই। এইবারও আমরা দাবি তুলছি রানা প্লাজার হত্যার বিচার চাই। তাহলে বিচারটা থেমে গেল কোথায়? আসলে যদি আজকে কোন শ্রমিকের মৃত্যু হয় তার বিচার ঠিকভাবে হয় না, গুরুত্ব হয় না। আজকে দেখেন এই খুনি মালিকের চরিত্র আর ওই শাসকদের চরিত্র, খুনি মালিকদের স্বার্থ আর শাসকদের স্বার্থ এক। রাষ্ট্রের শাসক আর শ্রমিক হত্যাকারী খুনি, তাদের স্বার্থ যখন এক হয়ে যায় তখন শ্রমিক হত্যার বিচার হয় না। এটাই প্রমাণ করেছে আমাদের দেশের রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকেন আর মালিক, খুনি মালিক, এদের চরিত্র এক, যার কারণে স্বার্থ এক, এই জন্য একজন আরেকজনকে বিচার করেন না। একবার তাজরিন হত্যার পরে এই তাজরিন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেন যখন আদালতে তাকে গ্রেপ্তার করা হলো, তখন বিজেপির পক্ষ থেকে তাকে জেলখানা থেকে জামিন দেওয়ার জন্য আবেদন করা হলো। আমরা প্রতিবাদ করলাম। বিকেএমইতে তাকে মুক্ত করার জন্য তারা প্রেস নোট দিলেন, আমরা প্রতিবাদ করলাম। যখন আমরা আলোচনা করলাম তখন জানতে পারলাম মালিকরা ভাবছে যদি খুনি দেলোয়ারের তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে 124 জন হত্যাকাণ্ডের জন্য দায়ী ওই দেলোয়ারের যদি বিচার হয় তাহলে রানারও বিচার হবে এবং সেজান জুসের বিচার হবে। এরপরে যখন শ্রমিকরা মারা যাবে আগুনে পুড়ে ভবন ধসে, তারও বিচার হবে। এই কারণে মালিকেরা এই বিচারগুলো করতে দেয় না, রাষ্ট্রকে তারা বাধা বিঘ্নতা তৈরি করে। আমরা এই কারণে বলেছি যে আইন পরিবর্তন করতে হবে এবং যারা কলকারখানা চালু করবেন, চালু করার আগে
14টা লাইসেন্স নিতে হয় তাদের। বিমান থেকে লাইসেন্স নিতে হয়, পরিবেশ থেকে লাইসেন্স নিতে হয়, ফায়ার থেকে লাইসেন্স নিতে হয়, ওয়াসার থেকে লাইসেন্স নিতে হয়, এরকম 14টা ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স নিতে হয়। আমরা বলবো আরেকটা লাইসেন্স থেকে নিতে হবে। ফ্যাক্টরি চালানোর আগে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে যে সে হলফনামা দিবে, আমার ফ্যাক্টরি যে শ্রমিকরা কাজ করবে, কাজ করার জন্য নিরাপদ কর্ম পরিবেশ করা হয়েছে, এই বলে তাকে একটি ঘোষণা দিতে হবে। মালিকরা সেটা দিচ্ছেন না। এই কারণে আমরা এই শ্রমিকদের যে নিহত আহত, আমরা এই রানা প্লাজার বিচার, তাজদিন হত্যার বিচার, হয়তো বাংলাদেশের মালিকরা তারা ভাবছেন কোনো একদিন বিচার চাইতে চাইতে একদিন বিচারের নিবৃতে কাঁদে, বিচারের বাণী নিবৃতে কাঁদবে। যার সন্তান নিহত হয়েছে ওই সন্তানের মা বুঝে বিচার না পাওয়ার তার আকুতি। যে শ্রমিক পঙ্গু হয়ে গেছে ওই পরিবারটা পঙ্গু হয়ে গেছে। এই কারণে আমরা বলেছি ক্ষতিপূরণ দাও। ক্ষতিপূরণ দিয়েছে কি? 2 লাখ টাকা ক্ষতিপূরণ বাংলাদেশের আইনে। আমরা বলেছি ক্ষতিপূরণটা হবে কোন মানদণ্ডে 2 লাখ টাকা দেওয়া হলো? আমরা বলেছি মানদণ্ডটা হবে একজন শ্রমিক মৃত্যুর আগে যত বয়স ছিল আর স্বাভাবিকভাবে একজন শ্রমিক যত বছর বাঁচতে পারে, যত বছর বাঁচত কত বছর বাঁচলে সে যত টাকা উপার্জন করত এইটা, এবং তার সন্তান তার প্রিয়জন তাকে বঞ্চিত করে সে যে আনন্দ থেকে, সুখ থেকে, সে যে স্নেহ মমতা থেকে বঞ্চিত হলো, সেইটা, এই দুইটাকে যোগ দিলে আমরা বলেছি এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ, এক জমুর জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ। আমরা আইএলও থেকে এবং বিদেশ থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এসে তারা গবেষণা করে বলেছে একজন শ্রমিককে ন্যূনতম 46 লক্ষ টাকা ক্ষতিপূরণ তার পরিবারকে দিতে হবে। কেন দিতে হবে? তার অনেক প্রমাণ আছে। বিডিআর হত্যায়, আর বিডিআর যে হত্যা হয়েছে, সেনাবাহিনী হত্যা হয়েছে, প্রত্যেকটা পরিবারকে 45 লক্ষ টাকা নগদ দেওয়া হয়েছে এবং তার সাথে একটা করে প্লেট দেওয়া হয়েছে। যদি একজন বিডিআর চাকরি করে ফেরে ফ্যামিলির জন্য, সে যদি 46 লক্ষ টাকা পেতে পারে এবং সে যদি একটা ফ্ল্যাট পেতে পারে, আমার শ্রমিক যে আজকে মৃত্যুবরণ করলো তার পরের দিন তার পরিবারটা ভিক্ষুকে পরিণত হয়ে গেল। তার পরিবারটাকে বাঁচানোর জন্য আমরা বলেছি 46 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আর্থিক, এবং তাকে একটি বসবাসের জন্য একটি ফ্ল্যাট দিতে হবে, বা অন্তত ফ্ল্যাট না হলেও তাকে মাথা গোঁজার ঠাঁই দিতে হবে। এবং রানা প্লাজা যেখানে নিহত আহত হয়েছে এই স্থানটি, ওটা একটা স্মৃতি স্তম্ভ হাসপাতাল নির্মাণ করতে হবে। এরপরে নারায়ণগঞ্জের সেজান জুস 65 শ্রমিক মারা গেছে, সেই শ্রম আদালতে তার মামলা, থানায় মামলা হয়েছে, কিন্তু ওই মালিক আওয়ামী লীগ করত, এই জন্য তার ওই সময় জামিন হয়ে গেছে। তাজদিন গার্মেন্টসের মালিক খুনি দেলোয়ার, সে জামিন শুধু পায় নাই, তাকে আওয়ামী আমলে তাকে কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে ঢাকার, তাকে কৃষক লীগের ঢাকা দক্ষিণের ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। রানা যুবলীগের সে ছিল প্রেসিডেন্ট ওই অঞ্চলের। অনেক চেষ্টা হয়েছে তাকে ছাড়ানোর জন্য, কিন্তু আন্তর্জাতিক চাপে, মিডিয়ার চাপে এবং জনগণের শ্রমিকের চাপে সে জামিন পায় নাই। কারণ প্রতিবারই আমরা হাইকোর্টের সামনে যে মানববন্ধন করেছি, বিষয়টা ছিল অত্যন্ত স্পর্শকাতর, কিন্তু শুধু রানা ছাড়া আর বাকিদের সবাইকে জামিন দেওয়া হয়েছে। 5টা কারখানার কোনো মালিক এখন আর জেলে নাই। এর সাথে বলতে হয় যারা কলকারখানার লেবার ডিপার্টমেন্টের যারা অফিসার আছেন, যারা ওই কোন কারখানায় অগ্নিকাণ্ড হতে পারে, যারা লাইসেন্স দেন, বয়লারের লাইসেন্স দেন,
কারখানার লাইসেন্স দেন, কারখানার ইমারতের লাইসেন্স দেন, প্রোডাকশনের লাইসেন্স দেন। এই লাইসেন্স যারা দেন, এই কলকারখানার কর্মকর্তা, লেবার ডিপার্টমেন্টের কর্মকর্তা আছেন, তাদের নামেও মামলা হয়েছিল। তাদেরও তো দায়িত্ব আছে। আপনার লাইসেন্স দিয়ে দিচ্ছেন, দুর্ঘটনা ভেঙে পড়ছে, তো লাইসেন্স দিলে লাভ হলো কি? শুধু কি তাই? এই যে সেজান জুসে ফায়ার ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স দিয়েছে, অথচ ওই কারখানাটা ছিল একটা অগ্নিকুণ্ড, মৃত্যুকুণ্ড। আমি তদন্ত করেছিলাম ওই সময়, আমি দেখতে পেয়েছি। এরকম আমরা চাই কর্মস্থলে ক্ষুধার যন্ত্রণায় পেটের আগুন নিবানের জন্য শ্রমিকরা আসে কাজে, আর ওই শ্রমিক নিজেই আগুন পুড়ে মৃত্যুবরণ করে। এইটা কি সভ্যতা হতে পারে কিনা? এইটা কি শ্রমিকের পুরস্কার হতে পারে কিনা? এই কারণে বলেছি, কর্মস্থলের শ্রমিকের জীবনের নিরাপত্তা, এটা হচ্ছে একটা মানুষের জীবনের অধিকার, মৌলিক অধিকার, জীবনের শ্রেষ্ঠ মৌলিক অধিকার। কোন মানুষকে কর্মযোগের কর্মের নামে, তাকে চাকরির নামে, তাকে মৃত্যু কূপে ঠেলে দেওয়া যাবে না। কারণ শ্রমিকের মৃতদেহ দিয়ে শ্রমিককে আগুনে পুড়িয়ে বারণ দেশে কখনো কোনো দেশে শিল্প উন্নত হতে পারে না, কখনো শিল্প তার সভ্যতা হতে পারে না। আজকে লজ্জায় বলতে হয়, বাংলাদেশের শ্রমিকদের কর্মস্থলে যতটি শিল্প কারখানা চেক করা হবে, প্রতিটা শিল্প কারখানায় আজকে শ্রমিকের কর্মস্থলে নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই। এরপরে আসেন কারখানার ভিতরে সাংবাদিক ভাই আছেন, সরকারি গোয়েন্দা সংস্থা আছেন। আপনারা যান কারখানাগুলির ভিতরে, একদিন পুরো দিন থাকেন, সেখানে তাপমাত্রা ভয়াবহ আকারে সহ্য করা যায় না। বাথরুম অপরিষ্কার পরিচ্ছন্ন, খাবার খেতে হয়, খাবারের পানি খেতে হয়, অনেক বাথরুমের বেসিন থেকে খাবারের পানি আনতে হয়। অনেক গার্মেন্টস কারখানায় খাবারের জায়গা নাই, তাদেরকে ছাদের উপরে রৌদ্রের মধ্যে কাকে পক্ষী যেভাবে খায়, সেখানে কারখানার সিঁড়ির মধ্যে তাদের বসে খেতে হয়। কেন শ্রমিকদের প্রতি এত অবহেলা? কেন শ্রমিকদের প্রতি আজকে এত নেগলিজেন্সি? আমরা আজকে যখন কোথাও অগ্নিকাণ্ড ঘটে, শ্রমিক যখন অস্থিরতা বিস্ফোরণ ঘটে, তখন মালিকরা বলে এই শ্রমিকরা শিল্প কারখানা ধ্বংস করে দিচ্ছে এবং তারা উস্কানি দিচ্ছে, এইসব কথা বলছেন। আজকে বাংলাদেশের শিল্প মালিকদের উদ্দেশ্যে বলতে হয়, আপনারা শুধুমাত্র টাকা চিনেন, বিদেশে কিভাবে পাচার করতে হয় টাকা সম্পদ সেটা বুঝেন, আপনাদের ছেলে মেয়ের নামে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বুঝেন, কিন্তু আপনাদের শিল্প কারখানায় যে শ্রমিকেরা কাজ করে তাদের প্রতি আপনাদের কোনো হৃদয় বৃত্তি নাই, মানবিকতা নাই। আপনারা নিষ্ঠুর ভাবে শ্রমিকদের কাজ করতে বাধ্য করছেন, যার কারণে শ্রমিকরা যখন কোনো বিস্ফোরণ ঘটে তারা অস্থির হয়ে যায়, চঞ্চল হয়ে যায় এবং তারা রাস্তায় নেমে পড়ে। আজকে আমাদের এই রাঙাপলাতা দিবসে আজকে আমরা বলবো, আবারও কর্মস্থলে শ্রমিকের জীবন নিরাপত্তা চাই এবং এই বিচার করতে হবে, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং একজন শ্রমিকের জীবনের মূল্য ৪৬ লক্ষ টাকা এবং তার পরিবারকে মাথা গোঁজার ঠাঁই দিতে হবে। একই সঙ্গে আমি শেষ কথা বলবো, আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই চাষারা শহীদ মানের সামনে বদিউজ্জামান নামে একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে, মামলা হয়েছে, অনেকে আসামি হয়েছেন। সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে ৬৪০ জন শ্রমিক বুকে রক্ত দিয়েছে। এখন আজ জুন মাসে জাতীয় বাজেট হবে। আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলতে চাই, যারা বুকে রক্ত দিয়েছে, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। এই বৈষম্য মুক্ত বাংলাদেশ মানে শেখ হাসিনা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিদেশে পাঠিয়ে দেওয়া না, রাজনৈতিক বৈষম্য না। আমরা যে শ্রমিকরা শোষণের শিকার হয়েছি, সেই শোষণ থেকে শ্রমিকদেরকে বৈষম্য শিকার হয়েছে তার থেকে মুক্তি চাই। আজকে বাজেট হবে, এই বাজেটে ৮ লক্ষ টাকা, কোটি টাকার বাজেট হয়। বাজেটে আজকে
42 রকমের ভাতা আছে, প্রত্যেকটা মন্ত্রণালয় আছে, কিন্তু বাংলাদেশের কর্মজীবী শ্রমিকের আজকে 4.5 কোটি শ্রমিকের তাদের জন্য কোনো খাত নাই, তাদের জন্য কোনো ভাতা নাই। আজকে যেখানে কৃষকদের ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, তাহলে শ্রমিকে কি অপরাধ করেছে? তারেক রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন। সামনে দিবস, চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেড়ে আগুন হয়ে যাচ্ছে, বাজার থেকে শ্রমিকরা কিনতে পারছে না, দ্রব্য মূল্য বেড়ে যাচ্ছে। 2023 সালে আমরা 25,000 টাকা ন্যূনতম মজুরি চেয়েছি, 12,500 টাকা দিয়েছেন। 23 থেকে 26, আজকে 3 বছরে জিনিসপত্রের দাম দ্বিগুণ 3 গুণ বেড়ে 23 সালে 8,000 টাকা মজুরি দিয়ে শ্রমিক যা কিনতে পারত, এখন 12,500 টাকা দিয়েও তা কিনতে পারে না। অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ঘুরে ফিরে শ্রমিকের 2023 সালের চেয়েও অবস্থা আরো খারাপ হয়ে গেছে সেখানে। তাহলে মজুরি বৃদ্ধি করে কি লাভ? এই কারণে আমরা বলেছি, আজকে আমরা 20 বছর যাবৎ প্রতিবাদ করছি, শ্রমিকদের জন্য রেশন কার্ড দিতে হবে। সেই যেটা পাকিস্তান আমলে ছিল রেশন কার্ড, আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা, চীন, ভারত, পাকিস্তান এবং কম্বোডিয়া, এই সমস্ত দেশ, প্রত্যেকটা দেশের শ্রমিকদের জন্য রেশন কার্ড আছে। এই রেশন কার্ড যখন চাই, শ্রম মন্ত্রণালয়ে এক ধরনের কালো ভূত তারা পিছনে টেনে ধরে, তারা দেয় রাস্তার মধ্যে, ট্রাকের মধ্যে রিলিফ ওএমএস এর চাল। আমাদের শ্রমিকেরা ওএমএস এর চাল চায় না, আমাদের শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে তারা সেখান থেকে ন্যায্য মূল্য চায় না। আমরা চাই প্রতিটা শ্রমিকের মাথা পিছু পরিবারকে চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য একটা নির্দিষ্ট টাকায় তাকে রেশন দেওয়ার জন্য। কারণ রেশন তো পাচ্ছে 20 লক্ষ সরকারি কর্মচারী, মাত্র 160 টাকায় 30 কেজি চাল, 30 কেজি আটা, 10 কেজি চিনি, 10 কেজি ডাল, 5 লিটার তেল আজকে সরকারি কর্মচারীরা পাচ্ছেন। তাহলে আমাদের শ্রমিকদের কেন দেওয়া হবে না? তো এই জন্য তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে আজকে আমাদের সভা থেকে প্রশ্ন, এই রানা প্লাজা দিবসে প্রশ্ন, আমাদের প্রত্যেকটা শ্রমিককে রেশন কার্ডের মাধ্যমে জাতীয় বাজেট তৈরি করে রেশন কার্ডের মাধ্যমে শ্রমিকদের রেশনের ব্যবস্থা করতে হবে। এই মে দিবসের দাবি, রানা প্লাজার দাবি, এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক, শহীদের রক্ত বৃথা যেতে পারে না। সবাইকে ধন্যবাদ। আপনাদের একটা শ্রমিকের